আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, চীন সফর নিয়ে ঢাকা সংবাদ সম্মেলনে সাম্প্রতিক বেশ কিছু ইস্যুতে কঠোর মনোভাব দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা বিরোধী আন্দোলন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন, প্রশ্ন ফাঁস, তিস্তা প্রকল্প নিয়ে প্রশ্ন করেছেন সাংবাদিকরা, উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। 2018 সালে আন্দোলন ও সহিংসতার ঘটনায় বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আদালত থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোটা সমস্যার সমাধানে সরকারের কিছু করার নেই। আর সর্বজনীন পেনশন প্রত্যয় কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করা শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আন্দোলন করে ক্লান্ত হওয়ার পর তাদের সঙ্গে আলোচনায় বসা হবে। আর ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে যারা সরকারি চাকরিতে ঢুকেছেন তাদেরকে ধরা হবে বলে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি কঠোরভাবে বাস্তবায়নে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিস্তা প্রকল্পে চীন নয়, ভারতের পক্ষেই নিজের সমর্থন ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। দর্শক, এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী, আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়, রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নাগরিক টিভির হেড অফ নিউজ দীপ আজাদ। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন আপনার প্রতিক্রিয়া, জানাতে পারেন মতামত, প্রশ্ন রাখতে পারেন আমাদের ফেসবুকেও, এমনকি আপনার কমেন্টও জানাতে পারেন। চলে যাচ্ছে সরাসরি মূল আলোচনায়। শুরুটা করতে চাই আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়, আপনাকে দিয়ে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে যেভাবে শুরুটা করতে চাই, আসলে আজকে চীন সফর পরবর্তী প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ছিল এবং এখানে দেশের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন এবং মোটা দাগে যদি আমরা বুঝে থাকি, প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয়ে ওনার হার্ডলাইন উনি ব্যক্ত করেছেন। বিশেষ করে কোটা আন্দোলনের বিষয়ে আমরা যেমনটা বলছিলাম, আসলে সরকারের আসলে কিছুই করার নেই, আদালতের রায়ের দিকেই তাকিয়ে থাকতে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা সমাধান হবে। প্রত্যয় পেনশন স্কিম নিয়ে গত প্রায় 12 দিন ধরে শিক্ষকরা পূর্ণ কর্মবিরতিতে আছে, সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের ব্যাপারেও যেটি প্রধানমন্ত্রী বলেছেন, আন্দোলন করতে করতে ক্লান্ত হওয়ার পর আলোচনা। এবং আমরা দেখেছি যে চীন বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছিল যে চীন থেকে আসলে আমরা কী পেলাম, সেখানেও প্রধানমন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা করেছেন। 21টি সমঝোতা চুক্তি হয়েছে, তারপরে যে ঋণ পাওয়ার কথা ছিল সেটিরও একটা আশ্বাস পাওয়া গেছে। তো সব মিলিয়ে আপনি নিশ্চয়ই সেই সংবাদ সম্মেলনটি শুনেছেন। আসলে প্রধানমন্ত্রীর বার্তাটা যদি আপনি বুঝে থাকেন, একটু যদি আমাদের দর্শকদের বলেন। ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক সহ সকল দর্শককে শুভেচ্ছা। আমি যেটি প্রথমে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে হার্ডলাইন নয়, আমি বলবো যৌক্তিক অবস্থান ব্যাখ্যা করেছেন, যৌক্তিক অবস্থানে থেকে বক্তব্য দিয়েছেন। প্রথমে যদি আমরা কোটা প্রসঙ্গে বলি, কোটার একটি যৌক্তিকীকরণ বা একটি যৌক্তিক সমাধানের জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2018 সালে একটি ঘোষণা দেন এবং পরিপত্র জারি করা হয়। তারপরে কিন্তু মহামান্য হাইকোর্ট সেই পরিপত্রটিকে স্থগিত করে এবং পরবর্তীতে বাতিল করে, আজকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তার মানে কি, বিষয়টি কিন্তু কোর্টের এখতিয়ারে চলে গিয়েছে। এখন একটি বিষয় যখন কোর্টের এখতিয়ারে চলে যায়, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা একজন সাধারণ নাগরিকই বলেন, কারোরই কিন্তু কোর্টের সমাধান না আসা পর্যন্ত কিছু করার থাকে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই বিষয়টি বারবার বলেছেন, যেটি দল থেকেও বারবার পুনর্ব্যক্ত করা হয়েছে, যে যেহেতু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এসেছে, তার উপরে আবার সুপ্রিম কোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে একটি স্থিতাবস্থা দেওয়া হয়েছে, এখন 7ই আগস্ট এটির আবার পরবর্তী শুনানি আছে, সেই সময় পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। সরকারের কিন্তু কোটা সংস্কারের ব্যাপারে সরকার তো একমত, সরকারের কিন্তু এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তো বরং কোটাটি বাতিলই করে দিয়েছিলেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলও বলেছেন রায়ের পূর্ণাঙ্গ কপিটা তারা হাতে পেয়ে তারা লিভ টু আপিল ফাইল করবে। হ্যাঁ, সুতরাং আমাদের তো দেখুন, আজকে একটা বিষয় আমি বলি যে ধরুন আজকে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে কালকে আবারও আরেকটি পরিপত্র জারি করলো, ঠিক আছে, কোর্টে যখন শুনানি হবে 7ই আগস্ট, তারপর দেখা গেল ওইটা আবার বাতিল হয়ে গেল, তখন আবার কি হবে? আমরা তো ঘুরে ফিরে একই জায়গায় চলে আসলাম, ঠিক আছে। আজকে তো কোর্টের রায়ের জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। এবং যারা কোটা আন্দোলন করছেন, যে সকল ভাই ও বোনেরা, আমরা তো আশা করেছিলাম যে তারা সমাজের সবথেকে মেধাবী অংশ, তারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন, তাদের মধ্যেও তো এই বিবেচনা বোধটুকু সবাই প্রত্যাশা করে যে যখন কোর্টে চলে গেছে, কোর্ট যখন বলছে যে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় দেখুন, যে যখনই এই স্থিতাবস্থাটি চলে এসেছে, এখন কি কোটা আছে? ধরেন এখন আজকে চাকরির পরীক্ষা হলে কোটা কি আছে? রায় যেটা পূর্ণাঙ্গ প্রকাশ হয়েছে আজকের পর থেকে, এটা কিন্তু আবার বলা হয়েছে রায় 3 মাসের ভিতর বাতিল করা সেই কোটাটিকে আবার বহাল করতে হবে না।
হাইকোর্টের আজকে পূর্ণাঙ্গ রায় দিয়েছে না, কিন্তু যে স্থিতাবস্থা আছে সেটা তো পূর্ণাঙ্গ রায়ও আছে, সংক্ষিপ্ত রায়ও আছে, তো এটা তো একই জিনিস, ওটা তো বিষয় না। এরপরের বিষয়টি আসি, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের যে পেনশন নিয়ে যে আন্দোলনটি আছে, সেটাই কি আপনি কতখানি এখন এখানে আমি যেটি মানে এটির যৌক্তিকতা বা অযৌক্তিকতার দিকে আমি যাচ্ছি না, আমি যেটি বলছি যে দেখুন, আজকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্স করেছেন, হয়তো হালকা মেজাজে একটা কথা বলে ফেলেছেন, কিন্তু আজকে আমাদের দলের অবস্থানটা দেখেন, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তো হয়েছে। আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মহোদয়, তিনি কিন্তু শিক্ষকদের সাথে বসেছেন, যখন বসেছেন তখন বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন, বেশ কিছু বিষয়ে একটু দূরত্ব রয়েছে, সেগুলো কিভাবে দূর করা যায় সেগুলো নিয়ে ভবিষ্যতে আলাপ আলোচনা হবে, এই কথাগুলো কিন্তু এসেছে। তার মানে সরকারের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধাভাজন শিক্ষকদের যে বিষয়টি আছে এই পেনশন স্কিমের বিষয়, এটি নিয়ে সমাধানের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। আজকে রাতে আবার আরেকটি আপনার প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে স্পষ্ট করা হয়েছে 25 সালের 1 জুলাই থেকে এই আপনার প্রত্যয় স্কিমে আসলে সবাই যুক্ত হবে। তো আজকে প্রেস কনফারেন্স হলো, আপনি যেটা বললেন যে সেই বিষয়ে গতকাল শিক্ষক সমিতির নেতাদের সাথে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বসছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এবং সেই ক্ষেত্রে আসলে আমরা তো সুরাহা দেখলাম না, আবার দেখলাম যে আপনার 25 সালের 1 জুলাই থেকে 25 সালের 1 জুলাই থেকে যে অন্তর্ভুক্তি হবে, এটা কিন্তু গতকালও আমাদের সবাইকে একসাথে, এটা কিন্তু গতকাল ওবায়দুল কাদের মহোদয় বলেছেন, এটি কিন্তু গতকাল উনি বলেছেন, সেটা যদিও শিক্ষকদের দাবি আবার সেটা ছিল না, দাবিতে ভিন্নতা থাকতে পারে, কিন্তু গতকালে কিন্তু ওবায়দুল কাদের মহোদয় কিন্তু এটি বলেছেন যে 25 সালের ব্যাপারটা থেকে। আচ্ছা, এরপরে আসি আপনি যে কথাটি বলছেন চীনের বিষয়টি। চীনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সফরটি হয়েছে অত্যন্ত ফলপ্রসূ সফর হয়েছে। দেখুন, এখানে 21টি সমঝোতা স্মারক, 7টি ঘোষণাপত্র সাইন হয়েছে। এখন মানে স্টেট হেডদের যে মিটিং হয়, সেই মিটিংয়ে কি হয়? মিটিংয়ে কিন্তু এরকমই হয়, ব্রড আকারে সবকিছু হয়, কিন্তু ঘোষণাপত্র হয়, সমঝোতা স্মারক হয়, সেখানে তো আর একদম খুঁটিনাটি লাইন বাই লাইন কোনো চুক্তি কিন্তু আসলে ওইভাবে হয় না, এটি কিন্তু পরবর্তী ধাপে হয়। কারণ আপনি যখন কোনো বিষয়ে একটি রাষ্ট্রের সাথে একটি ঐক্যমতে পৌঁছাবেন, তারপরে সেই ঐক্যমতটি কিভাবে বিস্তৃত হবে সেটি কিন্তু আমলাতন্ত্র আছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আছে, তারা কিন্তু ঠিক করবে। নিশ্চয়ই আমি আবারও আপনার কাছে আসবো, যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে। অনেকগুলো বিষয়ে আসলে আজকের প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স আমরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেয়েছি আমরা, বিশেষ করে সাম্প্রতিক অনেকগুলো হিটেড ইস্যু নিয়ে আসলে প্রধানমন্ত্রী বলেছেন, যদিও তানভীর শাকিল জয় বলছেন এগুলো হার্ডলাইনে সরকারের আসলে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক বাস্তবতার প্রতিফলন। আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে দীর্ঘ প্রেস কনফারেন্স আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, একটা জায়গায় একটু আশ্বাস পেয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন সমালোচনা আমার কিছু যায় আসে না, যার যা ইচ্ছা বলতে পারে। তো এতে একটু আমাদের জন্য সুবিধা হয়েছে, আমরা যারা সমালোচনা করি, ওনার সমালোচনা, ওনার দলের সমালোচনা, আমাদেরকে একরকম ব্ল্যাঙ্ক চেক উনি দিয়েছেন। অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, কোটা নিয়ে উনি কথা বলেছেন, দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে, প্রশ্ন হয়েছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে কিনা, এই প্রশ্ন প্রধানমন্ত্রী স্বয়ং তুলেছেন। কথা হয়েছে প্রত্যয় স্কিম নিয়ে, তিস্তা প্রকল্প নিয়ে, এবং সর্বোপরি আমলাদের দুর্নীতি থেকে শুরু করে গণভবনে ওনার একদম সেই জায়গাটাই আমি আসছিলাম, হ্যাঁ সেই পর্যন্ত। চীন সফরের শুরুতেই না একটু বিসমিল্লায় গলদ হয়ে গেছে, গোড়ায় গলদ যেটাকে বলে। ওনার যখন চীন সফরের যাত্রা, ঠিক সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বলে ফেললেন, জানি না বুঝে না বুঝে বা অতিকথন থেকে, যে ভারতের কোনো আপত্তি নাই। একটি স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান কোনো দেশে গেলে আর কোনো দেশের আপত্তির প্রশ্ন আদৌ ওঠে কিনা, এটাই একটা বড় প্রশ্ন। সুতরাং এই ধরনের অবিবেচক কথা আসলে ভেতরের সকল কিছুই সামনে নিয়ে আসে, নাকি তিনি না বুঝে কথাটি বলেছেন, নাকি তিনি ভারতকে অতিতুষ্ট করতে গিয়ে কথা বলেছেন? কারণ এই মন্ত্রী ভুলে গেলে হব চলবে না, 2024-এর নির্বাচনের পরপরই বলেছিলেন যে ভারত পাশে ছিল বলেই 14, 18 এবং 24-এ ধারাবাহিকভাবে আমরা নির্বাচন করতে পেরেছি। সুতরাং এই মন্ত্রী আসলে ঠিক কার মন্ত্রী? বাংলাদেশ সরকারের মন্ত্রী, না উনি ভারত সরকারের একজন প্রাদেশিক মন্ত্রী হওয়ার জন্য উদ্গ্রীব, সেটাও বিবেচনার বিষয়। কারণ একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, তিনি যতই ভারতের সাথে সুসম্পর্ক রেখে চলুক না কেন, তার বিষয়ে যখন এই ধরনের কথা শুরুতেই বলা হয় তখন একটি প্রশ্নের জন্ম হয়। দুর্নীতির বিষয়ে বলতে বলতে প্রধানমন্ত্রী স্বয়ং নিজের পিয়ন, যিনি 400 কোটি টাকার মালিক হয়েছেন, তার এখানে কাজ করতে গিয়ে তার প্রসঙ্গে কথা বলেছেন এবং বলেছেন হেলিকপ্টার ছাড়া তিনি চলতে পারেন না। 400 কোটি টাকা কি হঠাৎ একদিন তিনি বানিয়েছেন? না তো। তো ওনার ঘরের ওনার পিয়ন, ব্যর্থতাটা কার? এক,
যেই মালিকের পিয়ন 400 কোটি টাকা বানাতে পারে, সেই মালিকের প্রসন্ন হাত যাদের উপরে আছে, তারা আসলে কত বিলিয়ন ডলার বানিয়েছে এই কয় বছরে। তার একটা গ্লিমস আমরা দেখি যখন এস আলম 8টা ব্যাংকের মালিক হয়ে যায়। এটার গ্লিমস আমরা দেখি যখন এস আলমের বন্দরিনগুলো আদালত মওকুফ করতে থাকে এবং এই ব্যাপারে কোনো তদন্ত করা যাবে না, টাকা পাচার নিয়ে কোনো তদন্ত করা যাবে না বলে স্বয়ং হাইকোর্ট নির্দেশনা দেয়। সুতরাং ওনার ব্লেসিংস যাদের উপরে আছে তাদের অবস্থাটা কি, এই প্রশ্ন তো মানুষ তুলবে, তাই না? যেহেতু উনি আজকে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী বলেছেন, আমি যা বলি খোলামেলা বলি, আমি কিন্তু খোলাখুলি কথা বলছি, অ্যান্ড শি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। উনি একেবারেই খোলামেলা আলোচনা করেছেন। উনি কোটার ব্যাপারে যেটি বলেছেন যে রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে কিনা, আজকে দেখছিলাম এটার জবাব যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত তারা খুব শক্তভাবে দিয়েছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানে বিশ্ববিদ্যালয় চত্বর মুখরিত হয়েছে। যেই দলটি মূল মানে স্বাধীনতা আন্দোলনের মূল চালিকা শক্তি বলে নিজেকে দাবি করে, যেই দলটি বিশ্বাস করে বা অ্যাটলিস্ট বিশ্বাস না করলে একটা পারসেপশন দেওয়ার চেষ্টা করে যে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী হন, আপনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী হন, আপনি যদি বাংলাদেশের জন্মের যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, আপনার তাহলে বাংলাদেশে আসলে আর কোনো দল করা সম্ভব না আওয়ামী লীগ ছাড়া। সেই দলটি তার চতুর্থ মেয়াদ, একাধিক্রমে চতুর্থ মেয়াদে যখন ক্ষমতায় আছে, তখন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টি কমপ্লিটলি কন্ট্রোলড বাই ছাত্রলীগ, অ্যাটলিস্ট এখানে ভিন্ন মতের কোনো জায়গা নাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, সেইখানে যখন আওয়াজ ওঠে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এটা আসলে কার জন্য অপমানজনক, এই প্রশ্নটা তো তুলতেই পারি, তাই না? মানে এখন মুক্তিযুদ্ধকে পলিটিক্যালি ব্যবহার করতে 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 শুধু ক্লিশে না, যেটা তানভীর শাকিল জয় বলার চেষ্টা করেছেন, আমি যদি সেই জায়গা থেকে আলোচনাটাকে আরেকটু ঘনীভূত করি, সেটা হচ্ছে এটি তো আদালতের এখন কোর্টে আছে, সো সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন আপনি একজন আইনজীবী হিসেবে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, এটা নিয়ে না প্রতিটা দেশের আলাদা আলাদা সংস্কৃতি আছে। বাংলাদেশে এখন যে সংস্কৃতিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে কোনো সাবজুডিস ম্যাটারে আপনি কথা বলতে পারবেন। ফর এক্সাম্পল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা যখন চলছে তখন তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা যখন চলছে তখন তিনি রক্তচোষা, সুদখোর। তো এইটা যখন একটা দেশের সংস্কৃতি হয়ে দাঁড়ায় তখন কোটাটা তার বাইরে থাকবে কেন? আর তাছাড়া কোটা নিয়ে সাবজুডিস যদি হয়, এটা প্রধানমন্ত্রীর জন্য সাবজুডিস। উনি যখন বলেন যে রাজাকারের নাতিপুতিরা চাকরি করবে নাকি মুক্তিযোদ্ধাদের নাতিপুতি বাদ দিয়ে, এটা তখন সাবজুডিস ম্যাটারের কথা হয় না, এটাও তো সাবজুডিস ম্যাটারেই কথা হয়। নিশ্চয়ই। জি, আমি আবারও ফিরবো ব্যারিস্টার রুমিন ফারহানা, যেতে চাই দীপ আজাদ আপনার কাছে। আপনি সংবাদ সম্মেলনে নিশ্চয়ই ছিলেন, আমার যেটুকু মনে হচ্ছে, আমি দেখেছি আপনাকে। তো বিষয়টি হচ্ছে অনেকগুলো প্রশ্ন আসলে সাংবাদিকরা করেছে, তার মধ্যে আমরা চুম্বক অংশগুলো নিয়ে আলোচনা করছি। আপনি যদি একে একে বলেন, আসলে ওনার দুটো জিনিস, একটা হচ্ছে আমরা ভার্বাটিম নিয়ে আলোচনা করতে পারি, আরেকটা হচ্ছে যেহেতু আপনি অন স্পট ছিলেন, একটা অ্যাপ্রোচ থাকে, অ্যাপ্রোচটা কি ছিল? এই দুটো বিষয় কিন্তু এখন খুব গভীর সংকট। শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে যদি বলেন একরকম কিন্তু কমপ্লিট শাটডাউন অবস্থায় আছে, তো সেই জায়গা থেকে উত্তরণের একটা আশা আমরা কিন্তু অনেকেই করেছিলাম, কিন্তু সেই জায়গায় এই বক্তব্য দুটি, বিশেষ করে শিক্ষকরা ক্লান্ত হওয়ার পর কথা বলবো, এটি একটি বক্তব্য, আর কোটার ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। ধন্যবাদ জয় ভাই, রুমিন আপা এবং আরটিভি যারা দর্শক, তাদের সবাইকে শুভেচ্ছা। আমি যদি শিক্ষকটা দিয়ে শুরু করি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেখানে কোটা আন্দোলনকারীদের সাথে বারবার বসার কথা বলা হচ্ছে, কিন্তু মানে সেটা শিক্ষামন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, বা আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হোক, কেউই আপনার সাড়া দেননি। এখানে শিক্ষকদের সাথে বসা কিন্তু তারা বসেছেন, এবং প্রধানমন্ত্রীর পরেই মানে ওবায়দুল কাদের অবস্থান দলে এবং সরকারে বলা যায়। যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈঠক করেন এবং সেই বৈঠকের প্রথমেই আপনার একটা দাবি মেনে নেন, তিনটা দাবির মধ্যে একটা দাবি মেনে নেন, এবং পরবর্তীগুলো বলেছেন কোন দাবিটা মেনে নিয়েছেন একটু যদি বলেন। যে প্রত্যয় স্কিমটি আপনার কিন্তু উনি যেটা বলেছেন যে আসলে এটি ভুল বার্তা গেছে, আসলে এটা 25 সালের 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা সবার সাথে একসাথে। শিক্ষকদেরটা আপনার 24 থেকে দাবি কিন্তু এটা ছিল না। আমি ছিলাম, শিক্ষকদের দাবি ছিল এই জায়গায় ওনারা অন্তর্ভুক্ত হতে চান না। আর ওবায়দুল কাদের যেটি বলেছেন সেটি হচ্ছে আপনার 25 সালের 1 জুলাই থেকে এটি সবার জন্য কার্যকর হওয়ার কথা, কি করে জানি ভুল তথ্য চলে গেছে 24 সালের দাবি কিন্তু as such মেনেছেন, সেটা কিন্তু আমি অন্ততপক্ষে আজকে সারাদিন আমিও ছিলাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকদের সাথে বৈঠক করেছেন, আমি মনে করি যে এটি সরকারের একটি অবশ্যই মানে সরকারের শীর্ষ মহলের একটা আন্তরিকতার ফসল।
কিন্তু আমরা শিক্ষকদের পক্ষ থেকে আপনার এই বৈঠকের পরে আপনার তাদের অবস্থার কোনো নড়চড় দেখছি না আজকে রাত পর্যন্ত। ফলে খুব স্বাভাবিক যখন আপনার মানে আপনার সরকার প্রধান তার প্রতিনিধিকে পাঠান আপনার সাথে বৈঠক করার পরে, তারপরে আপনি যখন আপনার জায়গাতে নড়চড় করেন না, তখন তার কাছ থেকে এরকম বক্তব্য আসলে আপনার, আমিও যদি আপনার হয়তো মানে আমি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, সেখানে যদি একই অবস্থান থাকে, আমার অবস্থান এরকমই হয় যে ঠিক আছে আমি তো আপনাদের সাথে আলোচনা করলামই, তারপরে আপনারা আপনাদের জায়গায় রয়েছেন, ঠিক আছে তাহলে আপনারা দেখি আপনারা আরও কতটুকু এই জায়গায় থাকেন। কিছুটা হয়তো ক্ষোভের কথাই হয়তো বলেছেন আর কি মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্য তার কথার ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন করা আমার জন্য খুব কঠিন। ঠিক আছে, এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে কিছুটা তিনি ক্ষুব্ধই হয়েছেন যে ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করার পরেও শিক্ষকরা তাদের মানে অবস্থানে অনড় রয়েছেন। ছাত্রদের জায়গাটায় কিন্তু আমি খুব প্রধানমন্ত্রীকে খুব আপনার পজিটিভ মনে হয়েছে যে ছাত্ররা আন্দোলন করছেন, এই আন্দোলনের ব্যাপারে তারা আপনার তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন, খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমার কাছে মনে হচ্ছে ছাত্রদের প্রতি সরকার, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী খুব বেশি পক্ষপাতমূলক ভূমিকা পালন করছেন। কিন্তু এখানে যদি হয়তো রুমিন আপারা যদি এই ধরনের কর্মসূচি করতেন তাহলে হয়তো এত করতে পারতেন না এরকম। ফলে আমি মনে করি ছাত্রদের প্রতি সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আপনার খুবই পক্ষপাতমূলক আচরণ আছে। আমি যদি একটু যদি দর্শকরা অনেকে প্রশ্ন করছেন, আমি দেখছিলাম এটা কি এরকম যে এটা একটা স্ট্র্যাটেজিক মুভও হতে পারে? আমি আমি চাই না ভিতরে মানে আমি হয়তো মানে কারণ মনের কথা আপনার কিভাবে বলবো, আপনার মনের কথা তো যিনি আছেন তিনি বলতে পারবেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ছাত্রদের আন্দোলনের যৌক্তিকতা সরকার অস্বীকার করছেন না। কিন্তু আপনি দেখেন যে সরকার তখন কিন্তু 2018-তে কিন্তু এই ছাত্রদের আন্দোলনের ফলে কিন্তু সমস্ত বাতিল করেছিলেন। কিন্তু এটি একটি পক্ষ মুক্তিযোদ্ধার সন্তান বা তারা কোনো একটি পক্ষ আপনার আদালতে গিয়েছেন, আদালতে যাওয়ার পরে আদালত আপনার সেই পরিপত্রটি বাতিল করেছে। বাতিল করার পরে কিন্তু সরকারই কিন্তু আপনার আপিল করেছে। প্রধান আইন কর্মকর্তা কিন্তু সরকারের যদি নির্দেশ না থাকতো তাহলে প্রধান আইন কর্মকর্তা আপনার কথা না, হ্যাঁ তিনি অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু আপনার রাষ্ট্রের পক্ষে নামতেন না। রাষ্ট্রের পক্ষে মানে কি, রাষ্ট্র কিন্তু আপনার রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, জনের পক্ষেই তিনি নেমেছেন। যদি সরকার আপিল না করতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে সরকার এই পরিপত্রের পক্ষেই রয়েছেন, মানে হাইকোর্টের রায়ের পক্ষে রয়েছেন। কিন্তু সরকার যখন আপিল করলেন এবং প্রধান বিচারপতি যখন নিজে থেকে আপনার এমন একটি আহ্বান জানাচ্ছেন যে তোমরা আসো, তোমাদের কথা শোনা হবে, এবং এটার উপরে আপনার একটা স্থিতি অবস্থা দেওয়া হলো 1 মাসের। ফলে এখন আগস্ট পর্যন্ত আসলে হাইকোর্টের রায়ের কিন্তু এখন আপনার কোনোই নাই, কোনো ভ্যালিডিটি নাই কিন্তু আপনার। ফলে এবং তিনি বললেন যে তোমাদের কথা আমরা শুনবো, তোমরা যদি নিজেরা না আসো তোমাদের প্রতিনিধি পাঠাও, তাদের কথা আমরা শুনবো। কথা শোনার পরে আমার মনে হয় যে ছাত্ররা যদি এই জায়গাটা অপেক্ষা করতে এবং দেশের প্রধান বিচারপতি যখন এই ধরনের আহ্বান জানান ছাত্রদেরকে ক্লাসে ফিরে যান, আমার মনে হয় তাদের এই জায়গাটি আস্থা রাখা উচিত ছিল। আন্দোলন মানে আপনার এই সুপ্রিম কোর্টের রায়ের মানে সুপ্রিম কোর্টে কি আলোচনা হয়, কি শুনানি হয়, সেটি শুনানি শেষে সেখান থেকে কি রায় আসে, তারপরে তারা আবার আন্দোলনে নামতে পারতেন। একটা জায়গা আমার মনে হচ্ছে যে আজকে আমাদের একজন সহকর্মী কথা বলেছিলেন এবং প্রধানমন্ত্রী আমি দেখলাম যে মানে কোনো বল প্রয়োগের পক্ষে তিনি নন, শান্তিপূর্ণ কর্মসূচি করবেন। সেই সাথে আমি একটু 2-3টা তথ্য একটা প্রশ্ন এসেছিল, আমি যেটা দেখলাম যে একটা ভারতীয় একটা জাতীয় দৈনিক ইকোনমিক টাইমসের রেফারেন্স দিয়েছিলেন এপির ব্যুরো প্রধান যে আপসেট পিএম আর্লি রিটার্ন, যেহেতু আমাদের লোন $5 বিলিয়ন একটা লোন পাওয়ার কথা ছিল, সেখানে আমরা 1 বিলিয়ন RMB একটা লোন আমরা ইনশিওর করেছি। না, আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে অনুদান সুদবিহীন $2 বিলিয়ন আপনার একটা হচ্ছে আপনার। এছাড়া তারা আপনার নবম মৈত্রী একটি সেতু করবেন আপনার, এটা হচ্ছে পিরোজপুরে আপনার একটা মৈত্রী সেতু করবেন। আরো 21টি সমঝোতা স্মারক হয়েছে, সই হয়েছে, 60টি ঘোষণাপত্র হয়েছে। আরেকটা জিনিস উনি বলেছেন, এই প্রশ্নটা কিন্তু সাংবাদিকরা করেছিলেন যে চীনের যে এত টাকা দেওয়ার কথা ছিল, উনি কিন্তু বলেছেন যে আমরা কোন প্রকল্পের জন্য টাকা নেব বা নেব না এবং সেই টাকা আমরা কতটুকু আমরা বহন করতে পারবো, সেই ঋণ আমরা কতটা বহন করতে পারবো, সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই আপনার কিন্তু এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। ফলে টাকা দিলেই যে আমরা নিচ্ছি সেই জায়গাটা কিন্তু ওনার অবস্থান নয়। এই জায়গাটা থেকে আপনার আমার মনে হয় যে কেউ করতেই পারেন। উনি বলেছেন যে তার সমস্ত কর্মসূচি শেষ হওয়ার পরেই হয়তো পরের দিন সকালে আসার কথা, তিনি ভোররাতে কয়েক ঘন্টা আগে পৌঁছেছেন। এর আগেও তিনি বিদেশের বিভিন্ন জায়গায় তিনি করেছেন বলে উদাহরণ দিই। আমি একটু একটা মিনিট আমাকে সময় দেবেন। সেটি হচ্ছে যে খুব ছোট মানে জায়গাটা হচ্ছে কোটা এবং স্লোগানটা হচ্ছে যে মেধা না কোটা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা কোটায় যান তারা কি মেধা পরীক্ষা না দিয়ে, প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইভা পরীক্ষা না দিয়ে কি তাদের চাকরি হয় না? তাদেরকে উত্তীর্ণ হয়ে তারপরে সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারপরে কোটা নির্ধারণ হয়। তাহলে তারা কি মেধাবী নন? নিশ্চয়ই যারা কোটায় যান তারা মেধাবী নন? তারা প্রধানমন্ত্রী আরো কয়েকটি কথা বলেছেন, যেটা হচ্ছে যে কোটা বাতিলের ফলে যেটা দেখা গেছে পুলিশ সার্ভিস এবং ফরেন সার্ভিসের মতো জায়গায়, আমি একটা উদাহরণ দিতে চাই আপনাকে।
36, 37, 38তম BCS এর থেকে 40, 41 এবং 43-এ আপনার নারীদের সংখ্যা 10 থেকে 12% আপনার কমেছে। আমি যদি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে 40তম BCS এ 58টি জেলা থেকে কোনো নারী প্রার্থী পুলিশে যোগদান করতে পারেননি। 41তম BCS এ 60টি জেলা থেকে কেউ আসেননি। 43তম BCS এ 57টি জেলা থেকে পুলিশে কোনো নারী প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি। আর ক্ষুদ্র যদি আপনার জাতিগোষ্ঠীর এটা যৌক্তিকতা উনি তুলে ধরেছেন যে কোটা আসলে সংস্কার বা কারণ হাইকোর্টের রায়ে বলা হয়েছে এটা কিন্তু শতাংশটা মূলত কোটা কাজ জন্য করা হয়, যারা পিছিয়ে আছেন মূলত সমান এবং সুষম উন্নয়নটা যাতে সুষম হয় এবং সবার মানে পাতে যেন কিছু না কিছু পড়ে সেই নিশ্চয়। আমি একটু তানভীর শাকিল জয় আপনার কাছে যেতে চাই। আজকে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা কোটা আন্দোলনে যারা আছেন তারা গণপদযাত্রা করেছেন, তারা সরাসরি আপনার রাষ্ট্রপতির কাছে আপনার স্মারকলিপি দিয়েছেন। আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে আমি একটু প্রশ্নটা রাখতে চাই, এই যে প্রোটোকলটা এখন শিক্ষার্থীরা মানছেন বা করছেন তাদের দাবি আদায়ের জন্য, এটি কতখানি যৌক্তিক? বিরতির পর আমি আপনার কাছ থেকে এই প্রশ্ন উত্তর শুনে দর্শক আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক বিরতির পর আবারও স্বাগত আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিরতির আগে জনাব তানভীর শাকিল জয় আপনাকে যে প্রশ্নটি আমি রেখেছিলাম যে কোটা আন্দোলনকারীরা আজকে রাষ্ট্রপতির কাছে গণপদযাত্রার মাধ্যমে একটা স্মারকলিপি দিয়েছেন এবং 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন, এই অ্যাপ্রোচটা আপনি কিভাবে দেখেন? তারা শান্তিপূর্ণ পদযাত্রা করেছেন। মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক, তার কাছে স্মারকলিপি সবাই দিতে পারেন, তারা দিয়েছেন, এটি আমি অস্বাভাবিক বলে কিছু মনে করি না। কিন্তু এই যে 24 ঘন্টার যে আলটিমেটাম, যে কথাটি কিন্তু আমি আগের বার আপনার প্রশ্নের উত্তরেও বলছিলাম যে এই যে দাবিটি যে 24 ঘন্টার মধ্যে সংসদের বিশেষ অধিবেশন বসিয়ে আইন পাশ করে কোটা বাতিল করতে হবে, মানে এরকম দাবি আসলে যারা সমাজের সব থেকে মেধাবী অংশ তাদের কাছ থেকে আসলে আমার কাছে খুব অপ্রত্যাশিত মনে হয়েছে। কোটার মানে কোটা সংস্কারের যে দাবিটি, সেটির সাথে কিন্তু সরকারও দ্বিমত পোষণ করছে না। কিন্তু যে কথাটি বারবার বলা হচ্ছে যে এটি এখন আদালতের এখতিয়ার, সুতরাং আদালতের সিদ্ধান্ত পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। ধরেন আজকে বিশেষ অধিবেশন করে পার্লামেন্ট একটা আইন পাশ করলো, অ্যাপিলেট ডিভিশন সেটা বাতিল করে দিল, তাহলে আবার কি হলো? একই তো হলো। তো এই বিষয়টি কেন তারা বুঝতে পারছেন না, এই বিষয়টি কিন্তু আসলে একটু অস্বাভাবিক মনে হচ্ছে। আরো দুই একটি প্রশ্ন যে এখানে কি কোনো রাজনৈতিক কোনো, আমি সেখানে আসছি যে এখানে তো অবশ্যই আমি মনে করি যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করার জন্য এখানে একটি শক্তি কিন্তু তৎপর রয়েছে। যেমন দেখুন আজকে যে এখানে কথা এসেছে যে একটি দুঃখজনক স্লোগান ওখানে দেওয়া হয়েছে, অবশ্যই এই দুঃখজনক স্লোগানের সাথে নিশ্চয়ই সবাই সম্পৃক্ত ছিল না, কিছু কিছু হয়তো অনেকে হয়তো সম্পৃক্ত ছিল, কেউ হয়তো অতি আবেগে বলেছে, আবার আমি মনে করি যে কিছু অংশ হয়তো ইন্টেনশনালি বলেছে। কারণ আপনাকে দেখতে হবে যে এই কোটা সংস্কারের আন্দোলনটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। সেখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি বলেন বা বিভিন্ন রাজনৈতিক দল, তারা কিন্তু বিভিন্নভাবে এটার একটা ফায়দা লোটার চেষ্টা করছে। আপনি দেখছেন যে বিএনপির একজন বর্ষিয়ান নেতা, তিনি গতকাল বোধহয় একটা অনুষ্ঠানে আমি দেখলাম তিনি বলছেন ছাত্রদেরকে না, তোমাদের গণতন্ত্র ভোটের অধিকার আন্দোলনেও তোমাদেরকে আসতে হবে। হ্যাঁ, যে তথাকথিত আন্দোলন করে তারা ফেল করেছেন, এখন তারা এই কোমলমতি শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে কিন্তু স্বীকার করার চেষ্টা করছে। তো আমি মনে করি যে এইরকম বিভিন্ন এলিমেন্টের উস্কানির কারণে তাদের অবশ্যই আছে, থাকতে পারে না, অবশ্যই আছে। না হলে কিন্তু আজকে তাদের মতো মেধাবী অংশ হঠাৎ করে বলবে যে 24 ঘন্টার মধ্যে বিশেষ অধিবেশন থেকে পাশ করতে হবে, এটা কিন্তু আসলে ঠিক যায় না, আসলে স্বাভাবিক, তাদের মুক্তি করা স্বাভাবিক হয় না। আর এখানে সরকার কিন্তু তাদের দাবির প্রতি বা তাদের পুরো প্রক্রিয়ার ব্যাপারে যথেষ্ট আমি বলবো সংবেদনশীল। কারণ আজকে দেখুন যে যেভাবে রাস্তাঘাট বন্ধ করে তারা দিনের পর দিন তাদের দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করছেন, সেখানে কিন্তু জনদুর্ভোগ ব্যাপক হচ্ছে। তারপরেও কিন্তু সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু তাদের সাথেই আছেন, যে যতটা মিনিমাইজ করে তাদের এই আন্দোলনটাকে মুভ করানো যায় সেভাবেই কিন্তু সরকার করছেন। এবং আজকে এই যে সরকার থেকে যে অ্যাপিল করা হয়েছে হাইকোর্টের রায়, এটা তো সরকারই করেছে, সরকার তো বসে নাই, সরকার তো নিশ্চয়ই তাদেরকে বলেন নাই যে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা যে আপিল করো, এবং প্রধান বিচারপতি তাদেরকে যে আহ্বান করেছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে আমাদের যারা শিক্ষার্থী ভাই ও বোন আছেন তাদেরকেও কিন্তু এটা চিন্তা করতে হবে যে এই বিষয়টা নিয়ে, ধরেন আজকে কোর্ট যদি একটা রায় দেয়, সেই কোর্টের রায়ের বিরুদ্ধে তো কোর্টের মাধ্যমেই যেতে হবে, রাজপথে আন্দোলন সমাধান হবে। আরো দুই একটি বিষয় যেহেতু কথাগুলো আসছে, যেমন এখানে মানে বলা হলো যে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারে বা ডক্টর ইউনূসের মামলার ব্যাপারে, আজকে একটি মামলা চলমান আছে, সেই মামলাতে হাইকোর্ট কি রায় দিল বা হাইকোর্ট কি রায় দেবে সেটিকে প্রভাবিত করা বা সেই রায়ের বিপক্ষে আপনি কথা বলতে পারবেন না। হ্যাঁ, কিন্তু সেই অপরাধ নিয়ে
বা সেই বিষয় নিয়ে কথা বলা যাবে না এটা কিন্তু নাই, এটা কিন্তু অবশ্যই বলা যাবে। ঠিক আছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে হাইকোর্ট যে রায়টি বাতিল করে দিয়েছে এটি সঠিক করেনি বা সঠিক করেছে এরকম কিছু কিন্তু বলেন নাই। ঠিক আছে, তো সুতরাং আমি মনে করি আরেকটি বিষয় হলো যে এখানে দেখুন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে একজন কর্মরত ছিলেন, তার দুর্নীতির ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশ্ন তুলেছেন যে এত 400 কোটি টাকা যদি দুর্নীতি করে ইনকাম করতে হয় তারও তো একটা দীর্ঘ সময় লাগবে, তো দীর্ঘ সময় থেকে উনি করলেন এটা কেউ টের পেল না? আজকে আমরা হঠাৎ করে জানলাম। না, আজকে তো হঠাৎ করে না, তাকে যদিও আমরা প্রধানমন্ত্রী বলেছেন যেটি যে তার কার্ড সিজ করা হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে, এগুলো এই প্রক্রিয়াটি কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে। আজকে হয়তো প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে তার যে শক্ত অবস্থান সেটি যখন ব্যাখ্যা করছেন সেই মুহূর্তে কিন্তু এই কথাটা আসছে। আজকে আপনি খেয়াল করবেন সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাজেট অধিবেশনের যে সমাপনী ভাষণ দেন সেখানেও কিন্তু তিনি দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় টলারেন্স, এবং তিনি এটাও বলেছেন দলের লোক হোক বাইরের লোক হোক এই দুর্নীতির ব্যাপারে তার শক্ত অবস্থান থাকবে। আজকে তো এই অবস্থানটি তিনি গ্রহণ করেছেন। আজকে আমরা যখন হাওয়া ভবনের দুর্নীতি দেখেছি, আমি একটা বিনয়ের সাথে প্রশ্ন করি, এখন আমি একটা সংবাদ দেখলাম হাইকোর্ট আরো একটা জিনিস জানতে চেয়েছেন, এত কিছুর মাঝেও বেনজির কি করে দেশ থেকে গেল? তার মানে আমরা যদি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স হই, এবং দুর্নীতির ব্যাপারে নিশ্চয়ই সেই কারণেই তথ্যগুলো আসছে, মতিউরের ঘটনাটি এসে, বেনজিরের ঘটনাটি এসছে, ফয়সালের ঘটনাটি এসছে, ছাগলকাণ্ডের এরকম বহু ঘটনা আমরা সামনে এসছে। এটা কি আপনার দীর্ঘদিন ধরে সরকারের যে জিরো টলারেন্স সেইটারই আমরা ডেমনস্ট্রেশন দেখছি এখন? না না, এখানে আজকে দেখুন, আজকে এই যে আপনার খেয়াল আছে ক্যাসিনো, ক্যাসিনোর বিষয়টি যেটা যেভাবে সরকার ক্র্যাকডাউন করেছিল এবং যারা ক্যাসিনোর সাথে জড়িত ছিল তাদের অনেকের সাজা হয়েছে, তাদের অনেকের মামলা চলনাধীন, এগুলো কিন্তু সরকার ছেড়ে দেয়নি। আজকে যেমন সাবেক পুলিশ প্রধান বেনজির সাহেবের কথা আসলো, বেনজির সাহেবের কিন্তু বিষয়গুলো যখন সামনে আসে তখনই কিন্তু অলরেডি তিনি দেশের বাইরে, যে নিউজগুলো আসে তখন কিন্তু উনি দেশে নাই, তখন কিন্তু উনি দেশের বাইরেই। আমরা এটা বলতে পারি যে দেশের বাইরে থেকে উনি আর ফেরত আসেন নাই, সেটা করেছেন, কিন্তু এমন না যে সংবাদটি আসার পরে উনি দেশের বাইরে চলে গেছেন। ঠিক আছে, তো সুতরাং আমি যেটি বলছি যে আজকে অন্যান্য সরকারের সময় যে দুর্নীতির কথাগুলো এসেছে, নিউজে এসেছে, মিডিয়াতে এসেছে, মামলা চলমান হয়েছে, ওই সরকারগুলো কিন্তু তাদের সেই সময় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমি আবারও আপনার কাছে আসবো, ব্যারিস্টার রুমিন ফারহানা, যেটি আপনার কাছে প্রথমে শুনতে চাই, জনাব তানভীর শাকিল জয় যেটি বলছেন যে শিক্ষার্থীদের এই আন্দোলনের মাঝে একটি রাজনৈতিক একটা বাতাবরণও থাকতে পারে, যেটি বিএনপির দিকে মনে হয় ওনার তীরটি আছে, সেটির একটু উত্তর দেবেন, এবং একই সাথে যে দুর্নীতির বিষয়ে যেটি বলছেন যে সরকারের জিরো টলারেন্স, একটু যদি বলেন। দুই প্রতিবেশী দেখা হলো পথে, এক প্রতিবেশী তার প্রতিবেশীকে বলছে আপনার ছেলে এত দুষ্ট হয়েছে সে গুলতি মেরে আরেকটু হলে আমার চোখই কানা করে দিত। তো উনি বলছেন গুলতিটা কি আপনার চোখে লেগেছে, গুলিটা লেগেছে আপনার চোখে? বলে না, একটুর জন্য, বললাম তো বেঁচে গেছি। বলে তাহলে ওটা আমার ছেলে না, আমার ছেলে হলে আপনার চোখে ডেফিনেটলি লাগতো। বিএনপি যদি আন্দোলনের সাথে কোনোভাবে যুক্ত হতো এই আন্দোলন এত দূর আসতেই পারতো না, তার বহু আগেই আন্দোলন থেমে যেত, ফেল করতো, স্টপ হতো। তার মানে এত দূর যাওয়াটাই প্রমাণ করে এটার সাথে বিএনপি বা কোনো রাজনৈতিক দলই যুক্ত না। এটা আজকে একটু আগে আমি খবর দেখছিলাম, ছাত্রলীগের কয়েকজন বোধহয় তিনজন পদত্যাগ করেছে, এবং শাহবাগে এবং হলগুলোর সামনে ছাত্র ছাত্রী উভয়ই নেমে এসছে এবং জড়ো হয়েছে, স্লোগান দিচ্ছে, মশাল মিছিল হচ্ছে। এগুলো কোনোটাই আসলে বিরোধী রাজনৈতিক কোনো দলের অর্গানাইজ করতে পারার কথা না। যদি পারতো তাহলে এই 18 বছরে আমরা এরকম ডেমনস্ট্রেশন আরও দেখতে পারতাম, হয়নি। এবং এই যে দিনের পর দিন কন্টিনিউ করা, মামলা হওয়ার পরেও চালিয়ে যাওয়া, প্রধানমন্ত্রী আজকে যখন বললেন যে রাজাকারের নাতিপুতিরা চাকরি করবে, তখন উল্টো স্লোগান দেয়া, যেটা মোটামুটি প্রধানমন্ত্রীর কথার জবাব, তুমি আমি কে, রাজাকার রাজাকার, এটা কিন্তু প্রধানমন্ত্রীর একেবারে খুব শক্ত জবাব ওনার মুখের উপরে। এটা আমরা বিরোধী দলকে এত বছর এভাবে দিতে দেখি নাই। সুতরাং এসব কিছু বিবেচনায় আপনি পরিষ্কার হতে পারেন এটার সাথে কোনো রাজনৈতিক দল যুক্ত না। আর সরকার যদি টের পেত, সরকারের কাছে তো গোয়েন্দা সংস্থার তথ্য থাকে, সেই তথ্যে যদি ন্যূনতম সরকারের কাছে ক্রেডিবল তথ্য থাকতো যে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল যুক্ত, এরা মাঠেই নামতে পারতো না, তার বহু আগে এটা ক্র্যাকডাউন করে শেষ করে দেয়া হতো। আমার একটা প্রশ্ন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তো নিজেই বললেন আমি সব খোলামেলাভাবে বলবো, উনি খোলামেলাভাবে বলেছেন। পিয়নের 400 কোটি টাকা যখন সম্পদ হয়েছে তখন তিনি পিয়নের কার্ড সিজ করেছেন। আচ্ছা আপনি বলেন তো, বাংলাদেশের পেনাল কোডে চুরির শাস্তি কি কার্ড সিজ করা না? তো মামলা হওয়ার কথা তো না, ধারাটারা আছে তো বোধহয় পেনাল কোডে, ভুলে গেছি এই মুহূর্তে ধারা, বাট আছে তো ধারা। তো ওই ধারা অনুযায়ী তো তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা, তার তো জেলে থাকার কথা। ভাই জাহাঙ্গীর ভাই সম্ভবত বাইরে আছেন,
ভদ্রলোকের নাম জাহাঙ্গীর, রাইট? জাহাঙ্গীর। উনি সম্ভবত বাইরে আছেন, তো উনি হেলিকপ্টারে উড়ে বেড়াচ্ছেন, এলাকায় যাচ্ছেন হেলিকপ্টার দিয়ে, নমিনেশন চাচ্ছেন ওনার এলাকা থেকে। তাহলে আপনি কি করে বলেন আপনি ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? একটা কার্টসিজ হওয়ার ব্যবস্থা নেওয়া, এরকম ব্যবস্থা নেওয়া হয় বলেই তো এনুরূপমের ঘরে 2000 কোটি টাকার, রুবেল বরকতের ঘরে 2000 কোটি টাকার কাগজ মেলে। এরকম ব্যবস্থা নেওয়া হয় বলেই তো আব্দুল হাই বাচ্চুর টিকিট দেখা পাওয়া যায় না। এরকম ব্যবস্থা নেওয়া হয় বলেই তো সেনাপ্রধান আজিজ সাহেব একেবারে ইনফ্লুয়েন্স খাটিয়ে তার 3 ভাই এনআইডির জালিয়াতি করতে পারে এইরকম একটা পদে থেকে। তো এইরকম ব্যবস্থা নেওয়ার চেয়ে ব্যবস্থা না নেওয়াটা বরং ভালো, কারণ এগুলো আসলে কোনো ব্যবস্থা না। আর ক্যাসিনো কাণ্ডের কথা আমার ভাই তুললেন, শাকিল, তানভীর শাকিল জয় ভাই। ক্যাসিনো কাণ্ডে কার কি হয়েছে বলেন তো? আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একেবারে নিচের দিকের নেতারা ছাড়া কারো কোনো দুর্নীতির খবর আপনি পেয়েছেন? এর চেয়ে তো বেটার খবর আনার হত্যাকাণ্ড থেকে বের হয়ে এসছে। আজকে একটা নিউজ পেপারে দেখলাম 4 জন এমপি শুধু স্বর্ণ চোরাচালান না, একজন দিনাজপুরের, একজন ঈশ্বরদীর, একজন সিরাজগঞ্জের, মানে ওই উত্তরবঙ্গের ওই বেল্টের 4 জন এমপি, তারা স্বর্ণ চোরাচালান, হুন্ডি, মানব পাচার এবং মাদক ব্যবসা। 4 জন, মানে এদের 4 জন আনার হত্যাকাণ্ডের সঙ্গে স্বর্ণ চোরাচালানে যুক্ত। কিন্তু আমাদের সংসদ যদি আপনি তাকান, এখানে আপনি মানব পাচারকারী পাবেন। তার মানে আপনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে জিরো টলারেন্স, এটাকে আপনি জিরো মনে করছেন? 0 + 0 + 0 = 0ই তো হবে রে ভাই। আপনি আপনার আইওয়াশের ব্যবস্থা রাখলেন ছাত্রলীগ, যুবলীগ, মেইনলি স্বেচ্ছাসেবক লীগের কিছু মানে নিচের সারির নেতাদের এগেনস্টে। আপনি বড় বড় দুর্নীতিবাজ কাউকে ধরলেন না। আপনি একটার পর একটা সংসদে আইন পাশ করলেন যেটা ঋণ খেলাপিকে শেল্টার দিবে। আপনি ঋণ খেলাপি হিসেবে স্বীকৃত, টাকা পাচারকারী হিসেবে স্বীকৃত ব্যক্তির হাতে 8টা ব্যাংক তুলে দিলেন। আপনি একটার পর একটা আইন পরিবর্তন করলেন যাতে সংজ্ঞা পরিবর্তিত হয়ে অর্থনীতির প্রকৃত অবস্থা বোঝানো যায়। আজকে প্রধানমন্ত্রী হাসছিলেন যে এনবিআর শুধু ট্যাক্স তোলার জন্য রপ্তানি সংখ্যা বাড়িয়ে বলে। এটা যে কত ভয়াবহ, এটা একই সঙ্গে আমাদের পুরো অর্থনীতির চালচিত্রটা পাল্টে দিতে পারে। এই যে 1 বছরে $14 বিলিয়ন, 10 মাসে $14 বিলিয়ন, 2 বছরে $23 বিলিয়ন মিথ্যা তথ্য দিলেন যে এটা বাড়তি রপ্তানি হয়েছে, আসলে হয়নি সেই রপ্তানিটা। তাহলে আপনি চিন্তা করেন আমাদের জিডিপির আকার, সেই জিডিপির আকারের সাথে মাথাপিছু আয়, সেখান থেকে আপনার রপ্তানি তথ্য, প্রত্যেকটা জায়গায় ভুল, রিজার্ভ জায়গায় ভুল। রপ্তানি কারকরা কিন্তু বারবার, ব্যবসায়ী কিন্তু বারবার বলেছে এরকম রপ্তানি হচ্ছে না। ওরা এখন বলছে যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে তাদের প্রণোদনাটা কমিয়ে দেওয়া যায়। তো আপনি চতুর্দিকে হজবরল করে রেখে যদি আপনি বলেন আপনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আপনার ডান পাশে দুর্নীতিবাজ, বাম পাশে দুর্নীতিবাজ। ফরাসুদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন না, যে 1000 টাকা খেলাপি তার কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যায়, আর 1000 কোটি টাকার খেলাপি প্রধানমন্ত্রীর পাশে বহল তবিয়তে থাকে। এইটা যদি পারসেপশন হয় তাহলে আপনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এটা কে বিশ্বাস করবে? আমি একটু দীপ আজাদ আপনার কাছ থেকে শুনতে চাই। দুর্নীতির বিরুদ্ধে আজকের বার্তায় আমরা দেখলাম যে জিরো টলারেন্স, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা যেটি বলছেন এবং যুক্তি দিয়ে যিনি যেটি বলার চেষ্টা করছেন, এগুলোর আসলে এগুলো বিগ জিরো। আমরা অবশ্য কিছু আশার আলো আপনার দেখা যাচ্ছে আর কি। সুরঙ্গের ওপারে আলোর ছটা আপনার দেখা যাচ্ছে কিরকম, যখন আপনার ধরেন পুলিশ বাহিনীর মানে সেই রকম মানে যদি বেনজির আহমেদের মতো এরকম আপনার ক্ষমতাধর, এরকম আপনার ড্যাশিং স্মার্ট আপনার পুলিশ চিফ, যিনি পুলিশের সবগুলো গুরুত্বপূর্ণ পদে আপনি থেকে আসছেন, তার দুর্নীতির খবর যখন প্রচারিত হয়, সেই খবরটি বন্ধ হয় না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা হয়। দুদক আপনার মানে তদন্ত করে, তার সম্পত্তি প্রয়োগ করে, তখন আমরা আশাআলো দেখতে পাই। দীপাজাদ, আমি একটি সম্পূরক প্রশ্ন রেখে আপনি উত্তরটা যদি একটু দেন, সেটি হচ্ছে এই আমরা সংবাদকর্মীরা যেই খবরগুলো এখন পাচ্ছি, নিশ্চয়ই ঘটনাগুলো তো এখন ঘটেনি, ঘটনাগুলো নিশ্চয়ই ঘটেছে আরো বহু আগে। না না, সেটাই বলছি আপনার, সেটাই বলছি। না না, এলো না, নিশ্চয়ই যদি অন্য কোনো ফ্যাক্টরও আছে, শুধুমাত্র যাদের কাজ করার কথা তারা যদি কাজটা করতেন তাহলে গণমাধ্যমে আগে প্রচার হতো না।
তারা নিজেরাই আপনার আগে তদন্ত করতেন। এখানে দুদকের কাজ রয়েছে, এখানে বিভিন্ন সংস্থা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন মানে এজেন্সি রয়েছে, তাদের কাজগুলো করেননি বলেই হয়তো আপনার এইগুলো খবরগুলো প্রচার। যখন আপনার গণমাধ্যমে আমি এই জন্য বলছি আপনার মানে এইটা কি আপনি জাস্টিফাই, আমি একটু বলি, এটা কি জাস্টিফাই করা সম্ভব যে আপনার মতিউরের সম্পদের হিসাব কিন্তু সরকারি কোনো এজেন্সি বের করেছে প্রথমে লিক হয়েছে ছেলে একটা ছাগল, না সেটাই বলছি আপনার, সেটাই বলছি আমরা নিতে পারি না আপনার এই ক্ষেত্রে তো ব্যর্থতা যে নাই, যাদের কাজ করার কথা ছিল আলো হিসেবে দেখা যায়, যাদের কাজ করার কথা ছিল তারা কাজ করতে পারেননি বলেই এত পরে গিয়ে দুর্নীতি ধরা পড়ছে। তারা যদি ঠিকমতো কাজটা করতেন হয়তো অনেক আগেই দুর্নীতি ধরা পড়তো। কিন্তু ওয়াচডগের দায়িত্বটা কিন্তু গণমাধ্যম পালন করছে। আপনি গণমাধ্যমকে থামিয়ে দিচ্ছেন না, আবার গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, সেটি ভয়ঙ্কর হতো। কিন্তু যখন আপনার অন্তত এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে এবং সেটার একের পর এক সিরিজ প্রকাশিত হচ্ছে এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এটি হচ্ছে আশার আলো। আপনার আমরা বলবো না, শুনেন, হয়নি বলে হচ্ছে বলে আপনি এখন বলবেন যে হচ্ছে, এটাকে আপনি সমর্থন করেন না। আগে হয়নি বলে আপনার এখন হচ্ছে না, সেটি কিন্তু আপনার নয়। আমরা এই জায়গায় দেখতে চাই এটি যেন কন্টিনিউ থাকে এবং সেই গণমাধ্যমে যখন বা অন্য যে কোনো মাধ্যমিক প্রকাশিত হোক সেটি যেন যথাযথ ব্যবস্থা না হয়, এটি হচ্ছে প্রত্যাশা করার জায়গাটি। আপনি চীনের কথা বলছিলেন, আমি একটু ছোট্ট করে বলে দিই। সেটি হচ্ছে যে 4 ধরনের আর্থিক সহায়তা আপনার চীন থেকে চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর মধ্যে যেটি হয়েছে আপনার, তারা বলেছেন যে তারা একটি কারিগরি টিম পাঠাবেন বাংলাদেশে। সেই কারিগরি টিম এখানকার টিমের সাথে আলোচনা করবেন, আলোচনা করে কোথায় কত অর্থ দেওয়া লাগে, যে $5 বিলিয়ন চাওয়া হচ্ছে, সেটির কতটুকু আপনার যৌক্তিকতা রয়েছে এবং সেটি কোথায় কোথায় বিনিয়োগ হতে পারে, সেই কারিগরি টিমটি আপনার এখানে এসে আলাপ আলোচনা করবেন, দেখবেন, তারপরে তারা গিয়ে ফাইনাল করবেন। ফলে এখনই আশাহত হওয়ার কিছু নেই, এখন আপনার খুশিতে লাফানোর কিছু নাই, আপনার হতাশ হয়ে আপনার মাথা নুয়ে শুয়ে থাকার কিছু নেই, কিছু পাওয়া যায় না সেটিও বলার সুযোগ নেই। ফলে আমার মনে হয় না এটি হবে। আরেকটা জিনিস, আপনি ভারতের একটা ইন্ডিয়ান ইকোনমিক টাইমসের কথা বলছিলেন। আমি আসলে ভারতের চোখ দিয়ে কিন্তু আপনার চীনকে দেখতে চাই না, চীনের চোখ দিয়ে ভারতকে দেখতে চাই না, কারণ তাদের যে বিরোধ, রাজনৈতিক বিরোধ তাদের খুবই স্পষ্ট। আমি বাংলাদেশের চোখ দিয়ে আপনার ভারতকে দেখবো, বাংলাদেশের চোখ দিয়ে আপনার চীনকে দেখবো। ফলে আমরা আসলে কিন্তু তাদের দুজনের এই পেঁচাপেচিতে পড়তে চাই না। যেভাবে আমরা চলছি আপনার, এভাবে আপনার সবার সাথে বন্ধুত্ব, যেটি আমাদের, কেউ যদি গায়ের উপর না পড়ে নিশ্চয়ই আমরা কারো গায়ের উপর পড়বো না, কারণ আমরা এগোতে চাই। নিশ্চয়ই। আমি একেবারে শেষ প্রান্তে আমি আবারও তানভীর শাকিল আপনার কাছে যেতে চাই, যেটি হচ্ছে যে আবারও ঘুরে ফিরে একই প্রসঙ্গ, শিক্ষকদের উদ্দেশ্যে, কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে অনেকগুলো বক্তব্য, অনেকগুলো আলোচনা আমরা করেছি। আপনার আসলে এই সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে আপনি কতখানি আশাবাদী যে কত দ্রুত এই সংকট থেকে আসলে সরকার আন্তরিকভাবে আমাদেরকে বের করে আনবে? এখানে আসলে দেখুন যে সংকট তো বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, একটি রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে সংকট তো হবেই, কিন্তু সকল সংকটেরই কিন্তু একটি উত্তরণ রয়েছে। এবং আমরা মনে করি যে যারা এই সংকটগুলোর বিভিন্ন স্টেক হোল্ডার আছেন তাদের সকলকেই কিন্তু শুধু সরকারি বিবেচকের মতো আচরণ করবে, অন্যরা অবিবেচকের মতো আচরণ করবে, তাহলে কিন্তু আবার সংকটের উত্তরণ হবে না। আজকে সরকারি যে আবার সব ক্ষেত্রে সঠিক, এটিও কিন্তু আমরা বলছি না। আজকে আলাপ আলোচনার মাধ্যমে এবং যেটা বাস্তব অবস্থা, যেমন কোটার ক্ষেত্রে আমরা বারবার বলছি যে আমরা 7ই আগস্ট পর্যন্ত একটু অপেক্ষা করি। 7ই আগস্ট পর্যন্ত তো এমনিও কোটা নেই, এখন যে চাকরিগুলো হবে সেটাতে তো কোটার প্রয়োগ হচ্ছে না, এখন কোনো আসলে পিএসসি নিয়োগও নেই, যদি থাকেও সেটাতে কোটার প্রয়োগ হবে না। তাহলে আমরা সেটি কেন করছি না? তাহলে এই বিষয়টিকে যদি কমবে তাহলে কিন্তু একটা সমাধানের পথ এসে যায়। আজকে শিক্ষকদের ক্ষেত্রেও আমরা মনে করি যে এই পেনশন স্কিমে যেহেতু সবার একটা অন্তর্ভুক্তির ব্যবস্থা আছে, তারপরেও যেহেতু সমাজের সব থেকে শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, তাদের ক্ষেত্রে স্পেশাল কি করা যায় সেই বিষয়গুলো যদি তাদের ওখান থেকে একটু প্রপোজাল আসে, মানে আমি যেটা বলছি যে আপনি যদি একদম রাইট অ্যান্ড লেফট করেন, যে আমি বলছি না তো না, আপনি বলছেন হ্যাঁ তো হ্যাঁ, এটি না করে মধ্যম পর্যায়ে যদি একটা আসা যায় তাহলে আমি মনে হয়, এবং সেটি হয়তো হবে শেষ পর্যন্ত। আচ্ছা, আর দু একটি বিষয়, যেমন আজকে দেখুন বিষয়টা আমি তো বলছি, আমি সেখানেই আসছি যে ওনারা বলছেন যে 0+0=0, ঠিক আছে, ওনাদের সময় তো আবার মাইনাস এবং জিরো নিয়ে একদম মাইনাসেই চলে গেছিল, ঠিক আছে। আজকে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে, উনি বলছেন যে কার্ড সিজ করার কথা, ঠিক আছে। আজকে দেখুন এই কার্ড সিজ করাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তির সম্পদের হিসাব তলব করা, সেই ব্যক্তির বিভিন্ন প্রক্রিয়া, এগুলো কিন্তু চলমান আছে। এগুলো যে একবারে মানে আজকেই শুরু হলো এরকম কিন্তু না। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগগুলো যখন এসেছে তখনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ওখান থেকে ব্যবস্থাগুলো নেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। আজকে তো শুধু একটি বিষয় দেখলে তো আপনার হবে না। আজকে দেখুন এখানে যে কথাটি বারবার বলা হচ্ছে, আপনি বলছেন যে বেনজির সাহেবের বিষয়, মতিউরের বিষয়, অমকের বিষয়, তমকের বিষয়, আমি জানলাম না কেন, আমি কেন জানলাম না?
তাহলে সেই কথা যদি আপনি চিন্তা করেন তাহলে তো একটা আইডিয়াল সিচুয়েশন হয়ে গেল। তাহলে তো বিশ্বের কোথাও দুর্নীতি থাকবে না। তাহলে ভারতে এত বড় বড় স্ক্যাম হয় কিভাবে, আমেরিকাতে এত বড় বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয় কিভাবে, ওখানে তো FBI আছে, CIA আছে, তারা জানে না কেন? আজকে তো এই বিষয়গুলো আসার পরে আপনি কি ব্যবস্থা নিচ্ছে, যেটি দীপাদাত ভাই বললেন যে আপনি ব্যবস্থাটা নিচ্ছেন কিনা, আপনি কি ব্যবস্থা নিচ্ছেন না, ব্যবস্থা কন্টিনিউটি আছে কিনা সেটি আসলে দিয়ে মেজার করতে হবে। আজকে 2001 সাল থেকে শুধু 2006 সাল পর্যন্ত বলি ভাবা ভবন থেকে শুরু করে এত দুর্নীতির খবর মিডিয়াতে এসেছে, ওনারা কয়টা ব্যবস্থা নিয়েছেন? আজকে ক্যাসিনো কাণ্ডের কথা বলা হলো, ক্যাসিনো কাণ্ডে যাদের যাদের নাম এসেছে, আমি তো এখনো বলছি, দাবি নিয়ে বলছি, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক যাদের ছিল 100% দল থেকে বের করে দেওয়া হয়েছে, আমি বলি দল থেকে বের করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে মামলা চলমান আছে এবং অনেকে কিন্তু সাজাপ্রাপ্ত হয়েছে। রুমিন ফারহানা, প্রশ্ন আপনার কাছ থেকে মতামতটা শুনতে চাই, আপনার সহ আলোচকের বিষয়ে। কথা তো খুবই পরিষ্কার, একদম শেষ দিকে কথা খুবই পরিষ্কার। আপনি চুরির শাস্তি কার্ড কেড়ে নেওয়া, চুরির শাস্তি দল থেকে বের করে দেওয়া, এই যদি হয়ে থাকে তাহলে চুরি করতে কারো আর কোনো অসুবিধা হবে না, কারণ যা কামানোর তত কামাই নিছি, আমার তো আর কোনো শাস্তি হচ্ছে না, তাই না? এক। আর দুই হলো তর্কের খাতিরে, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, আমি যদি ধরেও নেই জয় ভাই যা বলেছেন সকল কথা সত্য। 2001 থেকে 6 খুব অন্যায় হয়েছে দেশে, রাষ্ট্রীয় সরকারি পৃষ্ঠপোষকতা হয়েছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তর্কের খাতিরে যদি ধরে নিই প্রতিটি কথা সত্য, তার মাসুল তো বিএনপি আজকে 18 বছর ধরে দিয়েছে, তাই না? তাহলে এই 18 বছরের যেই কলঙ্ক আওয়ামী লীগের, সেটার দায়ে আওয়ামী লীগকে কত বছর চোকাতে হবে আওয়ামী লীগের হিসাব করা প্রয়োজন। সেই হিসাব আসলে আমরা শোয়ের পরে করব। আমরা দীপাজাত আপনার কাছ থেকে সবশেষ মন্তব্যটা শুনতে চাই। আমি একটা মনে করি যে প্রথম হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা, আমি মনে করি না যে আপনার যেরকম অনর অবস্থানে রয়েছেন অনবস্থানে না থাকুক, সরকার তাদের সাথে আলোচনা করেছে, সামনে হয়তো আরও আলোচনা হবে। তারা শিক্ষা মানে তারা ক্লাসে ফিরে যাক, শিক্ষার্থী না, আগে শিক্ষক ফিরে যাক, এবং তারপরে শিক্ষার্থী তারা রয়েছে, তারা একটু ধৈর্য ধরুন। আমরা মনে করি যে জনদুর্ভোগ তাদের আন্দোলনে, আমি নিজে আবারও বলছি, আমি যৌক্তিক কোটা সংস্কারের পক্ষে আপনার, কিন্তু এইভাবে জনদুর্ভোগ তৈরি করে নেয়, অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে নেয়, নিশ্চয়ই আপনার আমাদের ভবিষ্যৎ যারা আমাদেরকে পরিচালনা করবেন সেই শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরবেন, নিশ্চয়ই উচ্চ আদালতের প্রতি তাদের যে থাকুক, যদি সেখান থেকে কোনো রেজাল্ট না আসে তারা আবার আন্দোলন, কিন্তু এখন আন্দোলন বন্ধ রাখে উভয় শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই ক্লাস। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবসময় ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে, এবারও আমরা আশা করি আমরা সেই আশাটা রাখি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।